এটা সংসদ সদস্য হয়ে যাওয়ার পরে মানুষ আর স্বাভাবিকভাবে কেউ দেখতে চায় না। হ্যাঁ, একটু জিনিসগুলোকে অস্বাভাবিক দেখে, যেটা আমার কাছে সব থেকে সমস্যার কারণ হয়ে গেছে। তবে আমার একটা মনে শক্তি আছে যে আমি এমন কোনো কিছু করিনি বা করি না যে আমার দ্বারা একটা মানুষের ক্ষতি হবে। আমি সেই কাজ করি না, শুধু আমি চিন্তাই করি যে কিভাবে ভাগ্য বদল করা যায় মানুষের, এটাই চিন্তা করি। যেটা করা দরকার, কিছু ইয়াং জেনারেশন সঠিক সুস্থ রাজনীতি করুক, সেটা প্রয়োজন। আপনার বাড়িটা ঠিক কিভাবে পড়াতে পারলো? যারা পড়াতে এসেছে তাদের তাদের কিচ্ছু মনে নাই, তাদের কোনো স্মৃতি নাই না। আমাদের দেশের রাজনীতিটা এত ভয়ঙ্কর। ক্রিকেটার হয়েও যিনি সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় হয়েছিলেন তিনি মাশরাফি বিন মুর্তজা। বারংবার গুরুতর চোটে পড়েও যিনি মাঠে ফিরে এসেছিলেন তিনি মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি আওয়ামী লীগ করলেও তার বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ তেমন শোনা যায় না। উল্টো এমপি হয়ে নড়াইলের মানুষের জন্য তিনি 2 হাত উজাড় করে কাজ করেছেন। মাশরাফি বিন মুর্তজা, নড়াইল এক্সপ্রেস, আমাদের ক্যাপ্টেন ম্যাশ, তাকে নিয়ে কথা বলে শেষ করা যাবে না। আমি যত কথাই বলবো। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, প্লে করেছেন ভিডিওটা, অনুরোধ করব পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, দৈনিক কালবেলা পত্রিকায় মাশরাফি বিন মুর্তজার বাবার একটি সাক্ষাৎকার আসার পর থেকে দেশের রাজনীতিতে এই বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। মাশরাফির বাবা কালবেলায় সেই সাক্ষাৎকারে বলেছেন যে মাশরাফি তার বাবাকে বলেছে, আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না। আক্ষেপ, ক্ষোভ, কষ্ট, অভিমান থেকেই তিনি এই কথা বলেছেন। মাশরাফির বাবা বলে যে আমার ছেলে যে নড়াইলবাসীর জন্য এত কিছু করলো, 24-এর গণঅভ্যুত্থানে সেই নড়াইলবাসী বাড়িতে আগুন দিল, ভাঙচুর চালালো। কোনো দুর্নীতি অনিয়মের সঙ্গে তো আমার ছেলে জড়িত ছিল না। কারোর ওপরে জুলুম, নির্যাতন, অত্যাচারও তো সে করেনি। শুধুমাত্র তার অপরাধ ছিল আওয়ামী লীগ থেকে নির্বাচন করা, আওয়ামী লীগে যোগ দেওয়া। ওই সময় ওই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া তো আর কোনো দল নির্বাচনে অংশও নিত না। তাহলে মাশরাফি কোন দলের হয়ে নির্বাচনে অংশ নেবে? মাশরাফি মানুষের সেবা করতে চেয়েছিল, মানুষের জীবন মান উন্নয়ন করতে চেয়েছিল, নড়াইলবাসীকে শান্তিতে রাখতে চেয়েছিল। কিন্তু দিন শেষে প্রতিদান হিসেবে কি পেল? কষ্ট ছাড়া, দুঃখ ছাড়া আর কি দিলেন নড়াইলবাসী তাকে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মাশরাফি ভাই, এই মাশরাফি ভাই, ম্যাশ, নড়াইলি সেই কৌশিক আজ ভালো নেই। অনেক আক্ষেপ, ক্ষোভ, অনেক অভিমান বুকের মধ্যে জমিয়ে রেখেছে মাশরাফি। 24-এর গণঅভ্যুত্থান পরে সেরকমটা তার দেখা মেলেনি। লোকচক্ষুর আড়ালে চলে গেছে মাশরাফি বিন মুর্তজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও দেখলাম, মাশরাফির একটি সাক্ষাৎকার ঘুরে বেড়াচ্ছে। সেখানে তিনি বলেছেন, আমার বাড়িতে যারা ভাঙচুর করেছে, যারা আগুন লাগিয়েছে, তারা আমারই এলাকার মানুষ, আমার নড়াইলের মানুষ। বাইরের কোনো মানুষ এসে তো আমার বাড়িতে ভাঙচুর চালায়নি। হয়তো আমার কোনো ভুল হয়েছিল, সেই ভুলের মাসুল আমি দিচ্ছি। আমার কোনো ক্ষোভ, দুঃখ নেই। এ কথাটি বলতে বলতে মাশরাফি কেঁদে পড়ে রীতিমতো। মাশরাফির সেই বুক ফাটা আর্তনাদের কথা শুনে আপনারাও কাঁদবেন। যেই মানুষটি দেশের জন্য এত এত অবদান রেখেছে, সেই মানুষটি এখন কীরকম আছে? এই প্রশ্নে মাশরাফির বাবা বলে সে মোটেও ভালো নেই। রীতিমতো গেল 2 বছর যাবৎ নিজেকে ঘরবন্দি করে রেখেছে, এক প্রকারের জেলখানায় বন্দি হয়ে আছে বলা যায়। আগের হাসি খুশি সেই মাশরাফি, সেই ম্যাশ আর নেই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মাশরাফি বিন মুর্তজার বাড়িতে যারা হামলা চালিয়েছিল, ভাঙচুর করেছিল, তারা কারা? তাদের বিচার কি হবে? মাশরাফির মনে জমে থাকা যে ক্ষোভ, অভিমান, যে কষ্ট, তার জন্য দায়ী আসলে কে? বিএনপি সরকারের তরফ থেকে বলা হয়েছে, আশ্বস্ত করা হয়েছে, মাশরাফি বাংলাদেশের গর্ব, মাশরাফি বাংলাদেশের অহংকার। মাশরাফির বাড়িতে যারা ভাঙচুর চালিয়েছে তাদেরকে ছাড়া হবে না, মাশরাফিকে ন্যায় বিচার পাইয়ে দেবে বিএনপি সরকার। এই বিষয়টি নিয়ে এখন সারা দেশ জুড়ে আলোচনা হচ্ছে। মাশরাফি বিন মুর্তজা যে বলেছেন, আক্ষেপ করে, অভিমান করে, যে আমি মরে গেলে, মারা যাওয়ার পরে আমার লাশটা নড়াইলে নিও না। এই কথার প্রেক্ষিতে কি পরিমাণ আলোচনা হচ্ছে, মানুষ কি বলছে, কি ধরনের বিশ্লেষণ করছে, মতামত জানাচ্ছে, সেটি আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। এটা সংসদ সদস্য হয়ে যাওয়ার পরে মানুষ আর স্বাভাবিকভাবে কেউ দেখে, হ্যাঁ, একটু জিনিসগুলোকে অস্বাভাবিক দেখে, যেটা আমার কাছে সব থেকে সমস্যার কারণ হয়ে গেছে। কয়েকটা অ্যাটাকের সম্মুখীন আমি হয়েছি। অভ্যন্তরীণ কিছু থাকতে পারে, এখন কারা করছে, কি করছে, এগুলো আমি জানি না। তবে আমার একটা মনে শক্তি আছে যে আমি এমন কোনো কিছু করিনি বা করি না যে আমার দ্বারা একটা মানুষের ক্ষতি হবে। আমি সেই কাজ করি না,
তো আমি আমাকে খুব ভালো চিনি, আরেকজনকে কিন্তু আমি চিনি না। তো আমি যখন আমাকে চিনি, আমার উপর আমার কনফিডেন্স থাকা উচিত। আমি চিন্তাই করি যে কীভাবে ভাগ্য বদল করা যায় মানুষের, এইটাই চিন্তা করি। আমার স্বাভাবিক চলাফেরা যেগুলো আগে ছিল, সেগুলো আমার যখন বাধাগ্রস্ত হই, তখন হচ্ছে আমার লাইফ কঠিন হয়ে যায়। কারণ আমি যেরকম চলে এসেছি এখনও ওইরকমই চলছি। এতটুকু জানি, আমি ওনাদের জন্যই কাজ করার চেষ্টা করেছি। জনগণের সেবাই রাজনীতি, এটা হচ্ছে রাজনীতির মূল মন্ত্র, যতটুকু আমি বুঝি। কিন্তু রাজনীতি এখন দুই পার্ট হয়ে গেছে আমার কাছে, তাই মনে হয়। আমি করতে এসে বলেছি, আমি সারা জীবনই রাজনীতিবিদদের রেসপেক্ট করতাম, সারা জীবনই। কারণ আমি সবসময় বিশ্বাস করতাম যে রাজনীতি না থাকলে একটা দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। যেটা করা দরকার, কিছু ইয়াং জেনারেশন সঠিক সুস্থ রাজনীতি করুক, সেইটা প্রয়োজন। আন্তর্জাতিক পরিমণ্ডলে, বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের গর্ব করার মতো একটা জায়গা এখন পর্যন্ত অবশিষ্ট আছে, সেটা বাংলাদেশ ক্রিকেট। এর বাইরে বাংলাদেশ আসলে আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়ার জন্য যা কিছু থাকা দরকার তা বাংলাদেশের নাই। এটা বাস্তবতা, এটা আপনাদেরকে মানতে হবে। যেসব মহানায়করা আমাদের বাংলাদেশের লাল সবুজের পতাকাকে ক্রিকেটের মাধ্যমে বিশ্বে ফুটিয়ে তুলেছেন, সারা বিশ্বে পরিচিতি দিয়েছেন, তাদেরকে আমাদের সম্মান করতে হবে। তাদেরকে সম্মান করতে হবে কারণ তারা আমাদের আন্তর্জাতিক তারকা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সব থেকে সফল ক্যাপ্টেন কে? এক বাক্যে উত্তর দেবেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সব থেকে সফল ক্রিকেটীয় সংগঠক যিনি মাঠে সবাইকে আগলে রাখতেন, এটা কে? উত্তর মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারের সব থেকে পছন্দের মানুষকে? উত্তর মাশরাফি বিন মুর্তজা। নড়াইল এক্সপ্রেস, আমাদের ক্যাপ্টেন ম্যাশ, তাকে নিয়ে কথা বলে শেষ করা যাবে না। আমি যত কথাই বলবো, কথা তত বের হয়ে আসবে, কথা কখনোই শেষ হবে না। কারণ তিনি এমন একজন ব্যক্তি, তাকে নিয়ে বলা কথা কখনোই আমাদের শেষ করা সম্ভব না। 2001 সালে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়, ক্যারিয়ার শুরু করেন। প্রায় 2 দশক তিনি বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন। অসংখ্য বার ইনজুরি, হাঁটুতে অস্ত্রোপচার, এরপরেও তিনি কিন্তু থেমে ছিলেন না, তিনি কিন্তু থেমে থাকেন নাই, তাকে কিন্তু থামানো যায়নি। মাশরাফি ভাই কয়েকটা প্রজন্মকে শিখিয়েছেন কিভাবে সংগ্রাম করে টিকে থাকতে হয়, কিভাবে লড়াই করতে হয়, কিভাবে নিজের দেশকে সম্মানিত করতে হয়। মাশরাফি ভাই আমাদের হার না মানা লড়াকু একজন যোদ্ধা। মাশরাফি ভাই আমাদেরকে বারবার শিখিয়ে গেছেন কিভাবে সংগ্রাম করে টিকে থাকতে হয়। হঠাৎ করে মাশরাফি ভাইকে নিয়ে কেন কথা বলছি অনেকে জিজ্ঞাসা করতে পারেন। মাশরাফি ভাইয়ের একটা সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে গতকাল থেকে। ওনার বাবা একটা সাক্ষাৎকার দিয়েছেন, এরপর থেকে সেটা ব্যাপক ভাইরাল হয়ে গেছে। এই সংবাদ বলার আগে মাশরাফি ভাইয়ের সাথে আমার যে ব্যক্তিগত স্মৃতিচারণ, এটা আমি শেয়ার করতে চাই। আমি ভেবেছিলাম এই কথাগুলো বলবো না, কিন্তু আই থিঙ্ক এখন বলা উচিত, বলার সময় এসেছে। 5 আগস্টের পর যখন প্রথমবার মাশরাফি ভাইয়ের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি পাই, তখন আমি তাকে ইনবক্সে SMS করলাম, ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমি যখন মেসেজটা তাকে পাঠিয়েছিলাম তখন চারদিকে মাশরাফি ভাইকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। সেই আলোচনার সময় আমি তাকে ইনবক্স করি। আমি ভেবেছিলাম হয়তোবা তিনি আমাকে রিপ্লাই দেবেন না কিংবা কোনো রেসপন্স করবেন না, কিন্তু আমি অবাক হয়ে যাই, কয়েক মিনিটের ব্যবধানে মাশরাফি ভাই আমাকে কল ব্যাক করেন। ব্যাপারটা কিন্তু আমার কাছে অনেকটা অপ্রত্যাশিত ছিল, কারণ যে ব্যক্তি আমার আইডল, যে ব্যক্তিকে আমি এতদিন টিভির পর্দায় দেখেছি, তার সাথে কখনো আমার কথা হয়নি, হঠাৎ করে তার ফোন কল আসলে একটু অবাক হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু পরক্ষণে সেটা আমি আবার সামলে নিই। তারপর তাকে সালাম দিলাম, অনেক কথা হলো। প্রায় 17 মিনিটের সেই আলোচনায় তিনি অনেক গল্প শোনালেন। সেই গল্পের কয়েকটা পার্ট আপনাদের জানা উচিত। সেদিনের সেই গল্পে মাশরাফি ভাই আমাকে 5 আগস্টের প্রেক্ষাপট, নড়াইলে তার উত্থান, রাজনীতিতে কিভাবে তিনি আসলেন, নড়াইলবাসীর জন্য তিনি কি কি করেছেন, কি কি বাকি আছে, তিনি আমাকে সেদিন আক্ষেপ করে বলেছিলেন, বিপ্লব, আমি নড়াইলের জন্য, আমার নড়াইলবাসীর জন্য সবকিছু করেছি, শুধুমাত্র একটা পাবলিক বিশ্ববিদ্যালয় বাকি আছে, আর বাদ বাকি সবকিছু মোটামুটি হয়ে গেছে। এই নড়াইলবাসীর জন্য আমি আমার সবকিছু বিসর্জন দিলাম, সবকিছু উজাড় করে দিলাম, কিন্তু এই নড়াইলবাসী আমার স্বপ্ন দিয়ে মুড়ানো বাড়িটা জ্বালিয়ে দিল। এই বাড়িটা জ্বালানোর জন্য বাইরে থেকে কেউ আসেনি, নড়াইলবাসী এই বাড়িটাকে জ্বালিয়ে দিয়েছে। আমি কল্পনাও করিনি আমার বাড়িকে ভেঙে ফেলা হবে, আমার বাড়িতে আগুন দেওয়া হবে, আমার বাড়ি ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, শুধুমাত্র রাজনৈতিক বাস্তবতার কারণে একটা পক্ষ আমার ঘর বাড়ি সবকিছু, আমার পুরো জীবনের সমস্ত অর্জন, আমার সব সম্মাননা সবকিছুকে বিধ্বস্ত করে দিয়েছে নড়াইলবাসী। এটা আমি কখনো প্রত্যাশা করি নাই। তখন হঠাৎ করে মাশরাফি ভাইকে আমি একটা প্রশ্ন করলাম, ভাই আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অ্যাক্টিভ হচ্ছেন না কেন? আপনি মাঝে মধ্যে বাংলাদেশের বিভিন্ন জয় পরাজয় নিয়ে স্ট্যাটাস দেন, কিন্তু দলের পক্ষে আপনি কোনো অবস্থান নিচ্ছেন না কেন? দলের পক্ষে অবস্থান নেওয়া কিংবা দলীয় রাজনীতি করার কারণে আপনার সারা জীবনের সব সম্মান অর্জন জ্বালিয়ে পুড়িয়ে ভৎস করে দিয়েছে নড়াইলবাসী, যে নড়াইলবাসীর জন্য আপনি সবটুকু দিয়ে করেছেন, তাহলে আপনি এখন আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছেন না কেন অনলাইনে? তখন মাশরাফি ভাই অনেকটা ব্যথিত হয়ে, অনেকটা গম্ভীর হয়ে আমাকে উত্তর দিয়েছিলেন, আমার মেয়ের উপর 2 বার মব আক্রমণ হয়েছে, আমার 2 সন্তানকে স্কুলের সহপাঠীরা স্বৈরাচারের দোসর বলে আমার মিরপুরের বাসায় কয়েকবার ইট পাটকেল ছোড়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। তিনি আরো বললেন, আমি যদি এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হই তবে আমার পরিবারের নিরাপত্তার দায়িত্ব কে নেবে?
আমার মা, স্ত্রী, সন্তান, ভাই, বাবা সবাই তো দেশে। আমি তো দেশ থেকে চলে যাইনি, আমি তো বাংলাদেশে আছি। আমি চাইলেই বাংলাদেশ থেকে চলে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি, কারণ আমি যদি মরি আমি এই দেশের মাটিতেই মরবো। আমি এ দেশে জন্ম নিয়েছি, এ দেশেই হবে আমার শেষ ঠিকানা। এ দেশ থেকে আমি কখনো কোথাও যাব না, কারণ আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো দুর্নীতি করিনি, সুতরাং আমি কেন বাংলাদেশ থেকে চলে যাব? তার এই প্রশ্নের উত্তরটা দেওয়ার মতো সক্ষমতা তখন আমার ছিল না, আমার হয়নি। আজ অবধি আমি তার সেই প্রশ্নের উত্তর দিতে পারি নাই। 17 মিনিটের সেই কথোপকথনে আমার শৈশব কৈশোরের আইডলের সাথে রাজনৈতিক নানা বিষয়ে কথা হয়েছিল। একবারের জন্য মনে হয়নি তিনি তার নিষ্ঠা থেকে দূরে সরে গেছেন। অনেকেই বলার চেষ্টা করে মাশরাফি সুযোগ সন্ধানী, সুযোগের সদ্ব্যবহার করেছে, দলীয় প্রভাব বিস্তার করে সুযোগ সুবিধা নিয়েছে। সম্পূর্ণ মিথ্যা কথা। আপনারা নড়াইলে খবর নেন, হ্যাঁ মাশরাফি ভাইয়ের নাম ব্যবহার করে হয়তো তার পরিবার কিংবা আত্মীয় স্বজন কেউ হয়তো অপকর্ম করেছে, তার দায়টা তো মাশরাফি ভাইয়ের না। আপনারা মাশরাফি ভাইকে বলতেন, তৎকালীন সময় যোগাযোগ করতেন। করতে পারে, রাজনীতি করতে গেলে একটা সুবিধাবাদী চক্র সবসময় আশেপাশে ঘুরপাক খায়, এটা তো কোনো ব্যক্তির দায় না, কোনো নেতার দায় না। অনেক কথা হয়েছিল, সব কথা বললাম না। সব শেষে গতকাল রাতে একটা সংবাদ দেখলাম, মাশরাফি ভাইয়ের বাবার সাথে কালবেলার একজন সাংবাদিক সাক্ষাৎ করেছে, সেখানে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। মাশরাফি ভাইয়ের বাবা বলেছেন, মাশরাফি ভাই নাকি বলেছে তিনি মরে যাওয়ার পর তার লাশ যাতে নড়াইলে নিয়ে যাওয়া না হয়, অর্থাৎ তার লাশের দাফন যাতে নড়াইলে না হয়। এটা কিন্তু সিম্পল একটা বাক্য, কিন্তু এই বাক্যের তাৎপর্য, এই বাক্যের গভীরতা কিন্তু অনেক বড়। একটা মানুষ ঠিক কতখানি কষ্ট পেলে এ ধরনের কথা বলতে পারেন। আমরা বাঙালি আসলে একটা বিস্মৃতিপরায়ণ জাতি, একটা অকৃতজ্ঞ জাতি, একটা অসভ্য জাতি, একটা বর্বর জাতি। মাশরাফি কাউকে জুলাই আগস্টের আন্দোলনে হত্যা করেছে, অস্ত্র হাতে গুলি করেছে, দেখাতে পারবেন? পারবেন না। অথচ মাশরাফি শুধুমাত্র দলীয় ব্যানারে থেকে তার এলাকার উন্নয়নের জন্য কাজ করেছেন, যার জন্য আপনারা তাকে তার জীবনটাকে দুর্বিষহ বানিয়ে দিয়েছেন। 2টা বছর হয়ে গেছে তিনি বাসা থেকে বের হন না, সারাদিন বাসায় থাকেন, বাসায় ঘুমান, বাসায় খান। এক প্রকার জেলখানার মধ্যে আবদ্ধ হয়ে আছেন আমাদের মাশরাফি ভাই। এটা কি জীবন? মাশরাফি ভাইকে যারা অপছন্দ করেন তারা একবার নিজেকে প্রশ্ন করেন তো, আপনি কাকে হেল্প করেছেন, কয়জনকে হেল্প করেছেন? পাবেন না, উত্তর খুঁজে পাবেন না। সুতরাং মাশরাফি একজনই, আমাদের মাশরাফি। মাশরাফি চাইলেই হওয়া যায় না, মাশরাফি কেউ হতে পারবে না। মাশরাফির মতো উদার মন মানসিকতা, মাশরাফির মতো এরকম চমৎকার ব্যক্তিত্বের অধিকারী কেউ বাংলাদেশে হতে পারবে না, কখনোই সম্ভব না। নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটে যদি সর্বকালের সেরা ক্যাপ্টেন, অধিনায়ক কে, সেই নামটি জানতে চাওয়া হয়, যে কেউ এক বাক্যে বলবে মাশরাফি বিন মুর্তজা। নয়েল এক্সপ্রেস। আমার সামনে কিছু ফেসবুক পোস্ট এবং কিছু ফটোকার্ড আছে। এই ফটোকার্ডের প্রতিটি শব্দ, প্রতিটি লাইন, প্রতিটি আবেগ এমন এক মানুষকে মনে করিয়ে দেয় যে নিজের জীবনটা বিপন্ন করেও তার নিজ জেলার সাথে কিভাবে বঞ্চিত হয়েছেন, কতটা নির্মমতা দেখিয়েছে তার নিজ জেলা, নিজ বাড়ির মানুষজন। মানুষ কিভাবে এতটা স্বার্থপর, এতটা অকৃতজ্ঞ হয়। একজন একটা পোস্ট আমি পড়ে শোনাই। তিনি লিখছেন, শহর জুড়ে এত নেতা, এত প্রশাসন, না দুঃখিত আমি একটুখানি। তিনি লিখছেন, শরীরের ক্ষত আর পায়ের ব্যান্ডেজ যার ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে, সবুজ গালিচায় সেই আদমবীরের নাম মাশরাফি বিন মুর্তজা। দেশকে দুহাত ভরে উজাড় করে দিয়েছেন এই মহানায়ক, কিন্তু প্রিয় দেশ তাকে শেষ পর্যন্ত কি প্রতিদান দিল? নিজের উপার্জনে গড়া মাথা গোঁজার ঠাই আর তিল তিল করে সাজানো সারা জীবনের স্মৃতিগুলো আজ ছাই হয়ে গেছে আগুন সন্ত্রাসীদের দেয়া লেলিহান শিখায়। মাঠের সেই লড়াকু সেনাপতিকে কি এভাবেই বিদায় নিতে হলো? আরো একটি ফটোকার্ড, যেখানে বলা হচ্ছে, আমার জীবন এখন আর কোনো জীবন নেই, সেই হাসি খুশি মাশরাফি আমি আর নেই। আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না। মাশরাফি বিন মুর্তজা, সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট। আমি মাশরাফি বিন মুর্তজার উপরে কালবেলার একটা ভিডিও কন্টেন্ট দেখেছি, নিঃসন্দেহে খুবই সময় উপযোগী এবং খুবই আকর্ষণীয় একটি ভিডিও কন্টেন্ট কালবেলা তার নিউজ পোর্টালে করেছেন। সেখানে তার বাবার বক্তব্য দেখেছি, তিনি বললেন যে কোনোদিন 7-5 এই সেই করে আমার পরিবার, আমি তো না, আমার ছেলে তো অবশ্যই না, কখনো বাজে উপার্জন আমরা করিনি। মাশরাফি বিন মুর্তজা নড়াইলে একটা জিম করেছিলেন নড়াইল মানুষের জন্য নিজের পয়সা দিয়ে। সেই 5ই আগস্টের সেই আগুন সন্ত্রাসীরা, সেই বাংলাদেশ বিরোধী শক্তিগুলো বাংলাদেশে যেরকম বহু পাঠাগার পুড়িয়ে দিয়েছে, বহু স্বাধীনতার ঐতিহ্য সমৃদ্ধ স্থাপনা পুড়িয়ে দিয়েছে, তেমনি মাশরাফি বিন মুর্তজার সেই নিজের হাতে গড়া নড়াইলের মানুষের সেই জিমটি পর্যন্ত তছনছ করে দিয়েছে। কালবেলার ভিডিও কন্টেন্টে মাশরাফি বিন মুর্তজার নিজের বাড়ির যে ছবি আমরা দেখেছি, তাতে করে যে কোনো মানুষের বুক মুছতে যাবে। একটা বাড়ির উপরে মাশরাফি বিন মুর্তজার মতো একজন ক্রিকেটারের উপরে কি প্রতিহিংসা ছিল, কি অন্যায় করেছে মাশরাফি বিন মুর্তজার? একটা অন্যায়, একটা অপরাধ জিজ্ঞেস করেন, শেষ থেকে এইটুকুই বলতে পারে, সে আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছিল, এটাই তার অপরাধ।
এটা যদি তার অপরাধ হয়ে থাকে, অদূর ভবিষ্যতে যারা বিএনপি এবং জামাতের এখন সংসদ সদস্য হয়েছেন, তারাও কি একই অপরাধে দুষ্ট হবেন? একই রকম এরকম পোড়াবাড়ি আমরা দেখতে পাবো এই বাংলাদেশে? বলেন, মাশরাফি বিন মুর্তজা বা ব্যারিস্টার সুমন, সাইদুল হক সুমন, এই মাপের এমপি আমরা কতজন চোখে দেখেছি? মাশরাফি বিন মুর্তজার সেই কথাগুলো আমরা একটু জানতে চাই, যেখানে ক্রিকেট মাঠে অসংখ্য লড়াই ও নেতৃত্ব গুণের জন্য কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রাজনীতিতেও সক্রিয় ছিলেন এই তারকা। তবে 2024 সালের 5 আগস্টের পর লোকচক্ষুর আড়ালে আছেন তিনি। মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না বলে অনুরোধ করেছেন অভিমানী মাশরাফি। সম্প্রতি এমনটি জানিয়েছেন তার বাবা গোলাম মুর্তজা। তিনি বলেন, ভালো নেই মাশরাফিরা, এক ধরনের জেলখানায় অন্তরীণ আছে 2 বছরের মতো। মাশরাফির জীবনে এখন আর কোনো জীবন নেই, কথা হয়, খুব কম কথা হয়। সেই হাসি খুশি মাশরাফি আর নেই, সে খুব আঘাত পেয়েছে। একটা কথা শুনে আমি খুব কষ্ট পেয়েছি। মাশরাফি বলেছে, আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না। পরিবারের আয় রোজগার নিয়ে গোলাম মুর্তজা বলেন, মানে মাশরাফির বাবা, খুবই করুণ অবস্থা, একেবারে পথের ফকির বলতে গেলে। আমাদের তো নগদ টাকা পয়সা নাইও, ছিল না, টুকটাক করেই চলে। আমরা ধানাই পানাই ধান্দাবাজি করে খাওয়া কোনোদিন করিনি, পছন্দও করি না। কেউ বলতে পারবে না কোনো কিছুর সঙ্গে আমরা জড়িত না। আমি তার ছেলে তো একেবারেই না, আমার পরিবারের কেউ না, কেউ না। আমাদের জমি জমা আছে, খামার আছে, এগুলো করে খাই। কালবেলার সেই নিউজ তিনি সেখানে আরো বলেছেন যে মাশরাফি বিন মুর্তজা নড়াইলের জন্য কি অপকার করেছে, একটা জায়গা থেকে একটা পয়সা নেই। মাশরাফি বিন মুর্তজার ভিডিও কথাবার্তাগুলো আমরা দেখেছি। তিনি কারোর উপরে কোনো আক্ষেপ রাখেননি, তার উপরে কোনো রাগ অভিমান কিছুই রাখেননি। মাশরাফি নিজে বলছেন যে আমি কোনো মামলা করব না। তার সারা জীবনের উপার্জন করা, তিলে তিলে গড়া সেই বাড়িটি, সেই জিম, নড়াইলের মানুষের জন্য তার দেয়া অবদানগুলো সব পুরে ছাড়খাড় করে দেওয়া হয়েছে। তবু মাশরাফি বলেছেন, আমি এই সরকার তো নাই, কোন সরকারের সময়ে এর জন্য কোনো মামলা করতে বলিনি। মাশরাফি বিন মুর্তজা নীরবে সয়ে যাচ্ছেন যে দুঃখের পাথর। নিশ্চয়ই একদিন না একদিন এগুলো ফিরে আসবে, কারণ 5 আগস্টে বাংলাদেশে এসব কর্মকাণ্ড যা হচ্ছে, এসবের সাথে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নেই। সারা দেশেই কিছু কিছু নিজস্ব এজেন্ট, সেই মেটিকুলাস ডিজাইনের কিছু ডলার খেকো মানুষ তৈরি হয়েছিল, যারা বেছে বেছে তখন সাধারণের ইমোশনকে কাজে লাগিয়ে দেশে কীর্তিমান মানুষ, সলিড পলিটিশিয়ান। মাশরাফি বিন মুর্তজার বাবা বলছিলেন যে কেনই যে মাশরাফি রাজনীতিতে গেল, রাজনীতিবিদদের রাজনীতি দল মনে রাখে, রাজনীতি দলকে মানুষ মনে রাখে, কিন্তু এরকম রাজনীতিবিদ যারা নিজের জন্য করে না, দেশ এবং জনগণের জন্য করে, তাদেরকে কেউ মনে রাখে না। নড়াইলের মানুষ একদিন নিশ্চয়ই কপাল ঠুকরে মরবে। আজ তারা কি পেয়েছে আমি জানি না। 5 আগস্টে মাশরাফির সেই বাড়িটি পুড়িয়ে দিয়ে মাশরাফিকে ক্ষত বিক্ষত করে নড়াইলের মানুষ কি উপকার পেয়েছে, কোন রাহুগ্রাস থেকে মুক্তি পেয়েছে? আজকে নড়াইলের মানুষ কেমন আছে? নড়াইলে কি কিছুই হচ্ছে না? মাশরাফি বিন মুর্তজা যেগুলো দিয়ে গেছেন, তিনি বলেছেন যে একটা বিশ্ববিদ্যালয় করা ছাড়া একটা সি গ্রেডের জেলায় যা যা লাগে সমস্ত কিছু তিনি করে দিয়েছিলেন অল্প সময়ে। আজকে কি নড়াইলের মানুষ খুব ভালো আছে? মাশরাফি ভাইয়ের বাবা জনাব গোলাম মুর্তজা সাহেবের একটা ভিডিও আসলো, তো পুরো ভিডিওটা শুনলাম। পুরো ভিডিওর তার বক্তব্য, তার দুঃখের বক্তব্য, তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া, কি এক ভয়ঙ্কর জীবন। তো মনে পড়ে গেল যে মাশরাফি ভাইয়ের সাথে আমার বেশ লম্বা একটা আলাপ হয়েছে। তার কাছে অনেক গল্প শুনেছি, দল, রাজনীতি, দেশ, খেলা এবং বহুত কিছু। আমার মনে আছে সোফিয়া গার্ডেনে কার্ডিফে একটা খেলা দেখতে গেছিলাম বাংলাদেশের। এটা চ্যাম্পিয়ন্স ট্রফি 2017 সালের। ওই ম্যাচটার কথা আমার খুব মনে আছে, কারণ বাংলাদেশ 30 রানে 4 উইকেট হারিয়ে ফেলেছিল। ওই ম্যাচটাতে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ, তারা দুজনই সেঞ্চুরি করেছে 100, এবং বাংলাদেশ তখন 275 রান শেষ পর্যন্ত করেছিল, এবং তারা নিউজিল্যান্ডের ওই রান তাড়া করতে গিয়ে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে হারিয়েছে। ওই স্মৃতি আমি ভুলবো না। আমরা একটা বড় দলবল নিয়ে আমরা গেছিলাম লন্ডন থেকে কার্ডিফে। সেই ম্যাচে আমার মনে আছে আমার একটা জুম ক্যামেরা ছিল, মাশরাফি ভাই ব্যালকনিতে ছিলেন, আমি তার অনেকগুলো ছবি অনেক দূর থেকে তুলেছি। তার সে কি শিশুদের মতো উল্লাস উচ্ছ্বাস! ওই টুর্নামেন্টে মাশরাফি ভাইকে দেখেছি বাঘের মতো। তখন তার ক্যারিয়ারে তখন তিনি ইতিমধ্যেই এমপি, এটা নিয়ে অনেক কথা হয়েছিল তখন। ওই অবস্থাতে তখন তার ক্যারিয়ারের বলবো যে অবসর নেবেন, এটা নিয়ে কথা হচ্ছে, নানান ধরনের কথাবার্তা। তার বাঘের মতো গতি, দৌড়ানো, এগুলো আমার জাস্ট চোখের মধ্যে ভাসে। প্রচুর খেলা দেখেছি ওনার ফিল্ডে। তারপর তো পুরো টুর্নামেন্টটা দেখেছি। 2019 ওয়ার্ল্ড কাপে মাশরাফি ভাই তো খেলছেন মনে আমি হ্যাঁ, মাশরাফি ভাই খেলেছিলেন শেষ পর্যন্ত নাকি? যাই হোক, সোজা কথা হচ্ছে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিটা মনে আছে। তো মাশরাফি ভাইয়ের সাথে যখন ফোনে কথা বলছিলাম বা বলেছি,
আমাদের কত স্মৃতি আমরা রোমন্থন করেছি, কত কথা জানতে চেয়েছি। এই 56,000 বর্গ মাইলের মানুষ, তার এত ফ্যান ফলোয়ার, তার প্রতি এই অন্যায় হয়ে যাওয়া অন্যায় এবং কত কিছু, তার কারো প্রতি, মাশরাফি ভাইয়ের কারো প্রতি, এক আশ্চর্য লোক, কারো প্রতি তার কোনো অভিযোগ নাই। আমি বললাম কেন ভাই? বলে আমার বাড়ি 4বার 5বার পুড়িয়েছে, এই তো কদিন আগে আবার পুরালো। আমার সমস্ত স্মৃতিচিহ্ন, খেলার মেডেল, ট্রফি, সমস্ত কিছু তারা পুড়িয়ে দিয়েছে। বাবা মাকে থাকবার জন্য একটা ডুপ্লেক্স বাড়ি করেছেন। আমার ওই বাড়িটার কথা মনে আছে, আমি নড়াইলে 2বার বা 3বার গিয়েছি। তো ওই নড়াইলে যখন আমি গেছি তখন আমি দুটো জিনিস আমার দেখতে চেয়েছি, হৃদয় ছিল, হৃদয় দেখিয়েছি ঘুরিয়ে, যে মাশরাফির বাড়িটা দেখার ইচ্ছা ছিল, দেখেছি গভীর এক রাতে। এবং চিত্রা নদীর পারে SM সুলতানের যে একটা, ওইখানে তার বাড়ি, তো ওই বাড়ির পাশে এখন মনে হয় মিউজিয়াম, একটা বড় নৌকো রাখা আছে, বজরা, তিনি মনে হয় এটাতে ঘুরে বেড়াতেন, সেটা আর মাশরাফির বাড়ি, দুটো। পুরো সারা পৃথিবী, বাংলাদেশের মানুষ তো নড়াইলকে এখন চেনেই মাশরাফির জন্য। কি না দিয়েছে সে এই নড়াইলকে, সম্মান, পরিচিতি, মানে এভরিথিং। নড়াইলের কোন মানুষটা বলতে পারবে না সে কথা? নড়াইলের যুবকরা, তরুণরা, এরাই তো পুড়িয়ে দিয়েছে না ওর বাড়িটা। আমি মাঝে মধ্যে আমি আসলে মাশরাফি ভাইকে ভাবছিলাম জিজ্ঞেস করবো, কিন্তু জিজ্ঞেস করা হয়নি। আচ্ছা, আপনার বাড়িটা ঠিক কিভাবে পোড়াতে পারলো? যারা পোড়াতে এসেছে তাদের তাদের কিচ্ছু মনে নাই, তাদের কোনো স্মৃতি নাই না। আমাদের দেশের রাজনীতিটা এত ভয়ঙ্কর, মানে যারা এই নৈরাজ্যটা করে তাদের 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 স্মৃতি থেকে বলছি, তারা এত ভয়ঙ্কর করে তুলেছে যেখানে মাশরাফির বাড়িটা তারা পোড়াতে দ্বিধা করেনি। এই কথা যখন আমি মাশরাফির সাথে আলাপ করছিলাম, মাশরাফি বলে, নিজুম ভাই এটা কি কন, আমার তো ভাই কোনো দুঃখ নাই। জানেন, ও বলে যে ভাই আমি তো কারো কোনো ক্ষতি করি নাই। তাই তো MP হিসেবে যখন দেখেছি তিনি তার এলাকায় ঢুকেছেন, গেছেন, মানুষের মধ্যে কি মিশে একাকার হয়ে গেছেন, কার কি লাগবে সেই নড়াইলের টোনে তিনি বলছেন, কথা বলছেন। আপনারা নিশ্চয়ই সেগুলো মনে করতে পারেন। এই লোকটার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই, কোনো সিন্ডিকেট নাই, কিচ্ছু নাই। নিজের ঘামে ভেজা টাকা দিয়ে, এই পরিশ্রমের টাকা দিয়ে জিম করেছেন, সে জিমটা পুড়িয়ে দিয়েছে। জিমের কি দোষ রে ভাই? সেখানে তো তরুণরা খেলতে আসতো। নড়াইল এক্সপ্রেসের অ্যাম্বুলেন্স সব শেষ করে দিয়েছে, সব। বলে জানেন, আমি নেত্রীর কাছে নিজের জন্য কিচ্ছু চাই নাই, যা চাইছি নড়াইলের মানুষের জন্য চাইছি। আমার নির্বাচনী আসন আমি মানুষের কাছে চাইছি, তার বাইরের কত মানুষকে আমি নানান ভাবে হেল্প করেছি রে ভাই। দুঃখ লাগে না ভাই আপনার? না নিজুম ভাই, আমার কোনো দুঃখ লাগে না, আমার কোনো দুঃখ বোধ নাই। 2 বছর একা থাকি, বউ বাচ্চা কি ভয়ঙ্কর ভাবে আছে। বলে ভাই কবে প্যান্ট পরছি জানি না, লুঙ্গি পরেই থাকি। আমি তো লুঙ্গি পরেই, বলে লুঙ্গি পরে, মানে আমি বাসার বাইরে তো বের হইনি, লুঙ্গি পরেই থাকি। বাবা আছে দূরে, বাবা মা, ছোট ভাই মোরসালিন, ওর ব্যবসা প্রতিষ্ঠান, ওর একটা দোকান ছিল, 30 লক্ষ টাকার মালামাল সেটাকে পুড়িয়ে দিয়েছে। বলে ভাইটাকে কি টর্চারের মধ্য দিয়ে করতে হচ্ছে, সেও কি ভয়াবহ একটা জীবন যাপন করে, যার জন্য কোটি কোটি মানুষ পাগল, পুরো দেশ পাগল। সে বাসার বাইরে যায় না, বসে থাকে নিজের মতো করে। মজার ব্যাপার হচ্ছে তার কোনো অভিমান নাই। তার এতক্ষণ কথা বললাম, আমার আর তার তো পার্সোনাল আলাপ এটা। ওনার আসলে কোনো রাগই নেই। যেটা বুঝলাম, যা আছে বুক ভেঙে যাওয়া একটা দীর্ঘশ্বাস আর অভিমান। বিশ্বাস করেন, আমি নিশ্চিত যে আমরা ক্ষমতায় আসলে আমরা বিচার আচার এগুলো নিয়ে তখন আমরা ব্যস্ত হয়ে যাব। আমার মনে হয় মাশরাফি ভাই খালি আমাদেরকে বলবে ভাই কিছু করার দরকার নেই, ভাই কিচ্ছু দরকার নেই, এগুলোর দরকার নেই। এখনো তার নড়াইল, কিন্তু তিনি নড়াইলে যেতে চান না। অভিমান, তার লাশটাও আর নড়াইলে যাক তিনি চান না। তো মাশরাফি ভাইয়ের কত কথা বলবো। এই মানুষটার ধরেন ভবিষ্যতে তার বাড়ি কারা পুড়িয়ে দিয়েছে এগুলো তো আমরা সবাই জানি, নড়াইলবাসীই জানে। নড়াইলে আমি আমার বাইকনারে বললে বা কাউরে বলে দিবে যে এই এরা করেছে। কিন্তু ধরেন বিচারও করলাম, ভবিষ্যতে এদের বিচারও হলো, কিন্তু মাশরাফির এই মেডেল, স্মারক, ক্রেস্ট, তার পদক, সবচেয়ে বড় ব্যাপার তার আস্থা। এই যে নড়াইলের মানুষের প্রতি তার প্রবল আস্থা, সেইখানে তো ভয়ঙ্কর চির ধরেছে। মাশরাফি যত যাই বলুক, চির ধরেছে যে আমার অঞ্চলের মানুষ, এরা যাদের জন্য এত কিছু করলাম, এরা এই আস্থাটুকুতে এক বিন্দু হলেও তো তার চির ধরবে। যদিও তিনি আমাকে বলেন নাই, কিন্তু চির ধরবে তো না।
ক্রিকেটার হয়েও যিনি সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় হয়েছিলেন তিনি মাশরাফি বিন মুর্তজা। বারংবার গুরুতর চোটে পড়েও যিনি মাঠে ফিরে এসেছিলেন তিনি মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি আওয়ামী লীগ করলেও তার বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ তেমন শোনা যায় না। উল্টো এমপি হয়ে নড়াইলের মানুষের জন্য তিনি 2 হাত উজাড় করে কাজ করেছেন। উন্নয়নমূলক কাজের পাশাপাশি মানবিক কাজ করেও তিনি মানুষের হৃদয় জিতেছেন। শুধুমাত্র রাজনৈতিক অংশগ্রহণ তার জন্য কাল হয়ে দাঁড়ায়। এরপরও মাশরাফি যতটা পেরেছেন ক্লিন থাকার চেষ্টা করেছেন। মাশরাফির ক্লিন ইমেজ বা পরিচ্ছন্ন ভাবমূর্তির পেছনে সবচেয়ে বড় কারণ হলো তার সততা এবং মাটির কাছাকাছি থাকার স্বভাব। মাঠের ভেতরে তিনি যেমন একজন লড়াকু অধিনায়ক, মাঠের বাইরে তেমনই একজন বিনয়ী মানুষ। ক্যারিয়ারের লম্বা সময়ে তার বিরুদ্ধে কখনো শৃঙ্খলা ভঙ্গ বা বড় কোনো বিতর্কের দাগ লাগেনি। তিনি যখন অধিনায়ক ছিলেন তখন দলের মধ্যে এক ধরনের পারিবারিক বন্ধন তৈরি হয়েছিল। জুনিয়র খেলোয়াড়দের আগলে রাখা, তাদের আত্মবিশ্বাস যোগানো কিংবা হারের দায় নিজের কাঁধে তুলে নেওয়ার যে সংস্কৃতি তিনি তৈরি করে গেছেন তা বাংলাদেশের ক্রিকেটে আগে দেখা যায়নি। তার নেতৃত্বেই বাংলাদেশ 2015 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা বা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার মতো গৌরব অর্জন করে। শুধু অধিনায়ক নয়, একজন ক্রিকেটার হিসেবে ম্যাচ যে ত্যাগ স্বীকার করেছেন তা খুবই বিরল। তিনি 2 হাঁটুতে যতগুলো অপারেশন করিয়েছেন অন্য কেউ এর অর্ধেকের ধকল সইতে পারতেন কিনা সন্দেহ। এমন অনেক নামকরা পেসার আছেন 2-1টি অপারেশনের পর যারা ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন, কিন্তু মাশরাফি অন্য ধাতুতে করা। অস্ট্রেলিয়ান শৈল্যবিদ ডেভিড ইয়াং, যার হাতেই বারবার মাশরাফির সফল অপারেশন হয়েছে, সেই ইয়াংও তাকে খেলা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, খেলা ছেড়ে না দিলে তুমি তো পঙ্গু হয়ে যাবে মাশরাফি। জবাবে নড়াইল এক্সপ্রেস বলেছিলেন, তোমার কাজটা তুমি করো, খেলার বিষয়টা আমার হাতেই ছেড়ে দাও। দেশের জন্য খেলার এই যে তাড়না এবং ডেডিকেশন, এটাই মাশরাফিকে অন্য সবার চেয়ে আলাদা করেছে। মাশরাফি কখনো খেলার সাথে আপোষ করেননি। যতক্ষণ পর্যন্ত তার শরীর সায় দিয়েছে তিনি খেলে গেছেন। এমনকি যখন তার বলের গতি কমে আসছিল তখনও তিনি নতুন নতুন কৌশল রপ্ত করেছিলেন। ক্যারিয়ারের শুরুতে 140+ কিলোমিটার গতিতে বল করা ম্যাচ শেষে 125 থেকে 30 গতিতে বল করেছেন। গতি কমে যাওয়ায় ভেরিয়েশন আর কাটার দিয়ে তিনি ব্যাটারদের বিভ্রান্ত করতেন। এই যে সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়া এবং দলের প্রয়োজনে নিজের ভূমিকা পরিবর্তন করা, এটা কেবল একজন টিম ম্যানের পক্ষেই সম্ভব। লম্বা ক্যারিয়ারে নানা চড়াই উতরাই পেরিয়ে ম্যাচ তার ক্রিকেট জার্নি শেষ করেছেন। 2001 সালে অভিষিক্ত এই পেসার জাতীয় দলে নিজের শেষ ম্যাচটা খেলেন 2020 সালে। মাঝখানে 2 দশকের ক্যারিয়ার আর প্রায় 400 উইকেট, সবই শুধু পরিসংখ্যান। আসল কাজটা মাশরাফি আড়ালে করে দিয়ে গেছেন। নেতৃত্বের কারণে বছর কয়েক আগেও ভবিষ্যৎ বিসিবি সভাপতি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন তিনি। অন্য যে কারো চাইতে মাশরাফির বিসিবি সভাপতি হওয়ার যোগ্যতা বেশি, এমন কথাও শোনা যেত। তবে ভাগ্যের বেড়াজালে আটকে যাওয়া মাশরাফি সেটা হতে পারেননি। তবুও ভক্তরা ম্যাচকে জাতীয় দলের মতো বিসিবিতেও নেতা হিসেবে দেখতে চায়। সে চাওয়া কখনো পূরণ হবে কিনা সেটা সময় বলে দেবে। তবে ম্যাচের প্রভাবটা দেশের ক্রিকেটে ইতিবাচক হতেই পারে। বাংলাদেশের ক্রিকেটে হয়তো অনেক বড় বড় ক্রিকেটার আসবে, অনেক রেকর্ড ভাঙা করা হবে, কিন্তু মাশরাফির মতো একজন লিডার এবং ক্রিকেটের প্রতি এমন নিঃস্বার্থ প্রাণ হয়তো আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। মাশরাফি বিন মুর্তজা এই মানুষটিকে কোনো সময় কেউ বলতে পারবে না কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। কোনো সময় কোনো ব্যক্তি কোনো অভিযোগের আঙ্গুল তুলতে পারবে না তার উপরে। সে সবসময় মানুষের ভালোই চেয়েছিল। মাশরাফির মতো সৎ ব্যক্তিত্বের মানুষ খুব কমই রয়েছে। অনেক সেলিব্রিটি, অনেক জনপ্রিয় মানুষ তো রাজনীতিতে এসছে, রাজনীতি করতে এসছে, বিতর্কিত হয়েছে। দিন শেষে তাদের উদ্দেশ্য হয়ে গেছে অর্থ করে টাকা পয়সা কামানো। কিন্তু মাশরাফি কি যখন সংসদ সদস্য ছিল কোনো অর্থ পয়সা জমিয়েছে? না। তিনি যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন নড়াইলবাসীর উন্নয়নে কাজ করেছেন, তার এলাকার উন্নয়ন করেছেন। নিজের পকেটের টাকা দিয়ে, নিজের উপার্জনের টাকা দিয়েও তিনি মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন। সেই মানুষটির উপরে যখন এরকম অমানবিক ব্যবহার করা হয়, তার বাড়িতে যখন ভাঙচুর চালানো হয়, তখন স্বাভাবিকভাবে সে মানুষটা মেনে নিতে পারে না। এটাই মাশরাফি বিন মুর্তজা বাংলার অহংকার ছিল, থাকবে, আছে। মাশরাফি বিন মুর্তজার বাড়িতে যারা হামলা চালিয়েছে অনীতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে মাশরাফিকে ন্যায় বিচার পাইয়ে দিতে হবে। প্রিয় দর্শক, আপনারা কি বলতে চান জানাবেন আপনারা কমেন্টে। আপনারা কি মনে করেন মাশরাফি বিন মুর্তজা কি আসলে কোনো দুর্নীতিবাজ, অপরাধী, ফ্যাসিবাদের দোসর? আমার তো মনে হয় না। আমি তো মনে করি বাংলার অহংকার, বাংলার গর্ব মাশরাফি বিন মুর্তজা। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়ন। আল্লাহ হাফেজ।